হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগতম আমাদের বাংলাদেশ লিগ্যাল স্কুলিং প্রোগ্রাম। এটা আইন অঙ্গন, আমরা আইনের চর্চা করি, তো আপনারাও করেন, সবাই আমরা শিখি। এখন তো আমরা যখন পড়াশোনা করতাম তখন কয়েকটা বিশ্ববিদ্যালয় ডাইরেক্ট ছিল পড়াশোনার ল পড়ার জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরপরে আসলো জাতীয় বিশ্ববিদ্যালয়, এরপরে আসলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আসলে আপনি কোথায় পড়াশোনা করছেন, বিশ্ববিদ্যালয় কিছু কিছু বিশ্ববিদ্যালয় অবশ্যই ম্যাটার করে। যেমন ধরুন, যারা সরাসরি ইউনিভার্সিটি থেকে পাস করছেন তারা তো ডেফিনেটলি একটু বেশি ভালো স্টুডেন্ট। তো ইউনিভার্সিটিগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয় যে কয়টা আছে, যেমন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে। এখন অনেক জায়গায় ল পড়ার সুযোগ আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেটা, সে সার্টিফিকেটও ভালো। প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকগুলো ইউনিভার্সিটি খুবই ভালো, যেমন ব্র্যাক বিশ্ববিদ্যালয়। জি, যেটা বলছিলাম যে এরকম বিশ্ববিদ্যালয় অনেকগুলোই আছে। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেকে পড়াশোনা করছে, তার মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভালো। কিন্তু আমার দেখা গেছে যে ব্যারিস্টার হয়ে আসছে ইংল্যান্ডের কারিকুলাম, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কিন্তু যেহেতু আমি দীর্ঘদিন আইন অঙ্গনে আছি, শিক্ষকতা করেছি, এক্সামিনার ছিলাম, আর দীর্ঘদিন ল প্র্যাকটিস করে যাচ্ছি, দেখা যায় যে ওই বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে যে সবাই ভালো করতে পারবে তা না। এটা তো আসলে একটা প্র্যাকটিক্যাল জিনিস। আপনি যত এটা চর্চা করবেন, যত ঘাটাঘাটি করবেন, যত মামলা হ্যান্ডেল করবেন, তত আপনি ভালো লয়ার। আপনি যেখান থেকেই পাস করেন ওইটা কিন্তু কোনো বিষয় না। তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এবং বার কাউন্সিলের অ্যাপ্রুভড কিনা সেটা দেখতে হবে। তা না হলে, এর আগে এরকম হয়েছে, কিছু স্টুডেন্ট বিপাকে পড়ে গেছে, তারা সেখান থেকে পাস করেছে, ডিগ্রি এনেছে, অথচ দেখা যাচ্ছে বার কাউন্সিল এটা অ্যালাউ করছে না তাদের পরীক্ষা দেওয়ার জন্য। অতএব আপনারা এই বিষয়টা সতর্কতার সহিত খেয়াল করবেন। তবে আমি আবার কথাটা রিপিট করি, কারণ এটা তো আমরা জাস্ট রিল্যাক্সড মোডে আলোচনা করছি আপনাদের শেখার জন্য। বাংলাদেশে আইনজীবী, আইনের ছাত্র, পরীক্ষার্থী, হাইকোর্টের এনরোলমেন্টের পরীক্ষার্থী এখন তো অনেক। এত বড় জনসংখ্যার একটা দেশ, এতগুলো আদালত, এতগুলো আইনজীবী, আইনের ছাত্র। এই দেখুন না, এখন 40,000-এর উপরে দিবে বার কাউন্সিলে MCQ এবং লিখিত পরীক্ষা। তো অনেক ছাত্রছাত্রী, এর মধ্যে 5-7 হাজার থাকে হাইকোর্ট পারমিশন চায়। সবাই তো একটু উপরে উঠতে চায়, প্রমোশন চায়। তো সেটা হচ্ছে যে এটা আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই আপনাদের সাথে, আপনাদের যদি কিছু কাজে লাগে, উপকারে লাগে। ব্যক্তিগত অভিজ্ঞতাটা হলো এটাই যে বিশ্ববিদ্যালয়ে ভ্যারি করলেও নিজের চর্চা। অনেকে দেখা গেছে যে খুব ভালো একটা রেজাল্ট না, কোনো রকম পাস টাস করে এসছে, কিন্তু আইনজীবী হিসাবে সফল। আমরা সুপ্রিম কোর্ট অঙ্গনে আমার 3 দশক পার হয়ে গেছে, আমি দেখছি এখানে যে আইন অঙ্গনে অনেক সফল আইনজীবী আছেন। আপনারা এটা সাধনা করুন, আপনারা কষ্ট করুন। এটা কিন্তু 10টা অফিসে চাকরি না, অন্য পেশার মতো না। এখানে প্রচুর জানতে হয়, প্রচুর পড়তে হয় এবং খুঁটিনাটি জানতে হয়, খুঁটিয়ে জানতে হয়। এই কারণে যে আমরা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, এখানে 2জন 3জন 5জন পর্যন্ত বিচারপতি থাকেন, আদার সাইডের লয়ার থাকেন। তাদের সামনে আপনি যখন আইনজীবী হিসেবে এখানে উপস্থাপন করবেন, তো আপনাকে সেই রকম প্রস্তুতি নিয়েই তো যেতে হবে, নাহলে তো আপনি নিজেকে ওখানে বিব্রত বোধ করবেন। সেজন্যে এই অঙ্গনে পড়াশোনার কোনো বিকল্প নাই, জানার কোনো বিকল্প নাই। আর প্যাচগোছগুলা একবার যদি আপনি ভালো করে বুঝে যান, তাহলে আপনার জন্য দেখবেন যে সব কিছু একবারে সহজ পর্যায়ে চলে গেছে। যাই হোক, এই আমরা আপনাদের সাথে আসি যোগাযোগে, অভিজ্ঞতা শেয়ারে। আপনাদের সবারই সফলতা কামনা করি। অনেকে বলে থাকে আইনজীবী অনেক বেশি হয়ে গেছে, আসলে তা না। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, আমি নিজে অনেক দেশে গিয়েছি, ইংল্যান্ড সহ ইউরোপের অনেক দেশ, এশিয়ার অনেক দেশ। সেখানে আমাদের দেশে হয়তো একদিন এই সিস্টেম আসবে, আগে ছিল না, যে প্রত্যেকটা বিষয় একটা চেক একজনকে দিতে গেলেও আইনজীবীর পরামর্শ তারা নেয়। এটা যদি দোকান, ঘর
একটা বাসা বাড়ি, একটা ব্যবসা চুক্তি, যে কোনো একটা কিছু হোক, আইনজীবীর সহায়তা নিতেই হবে তাদের। না নেওয়া ছাড়া কেউ কোনো ব্যবসায়িক কাজ করতে পারে না, করেও না তারা।